দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি পর্ব। প্রিয় দর্শক, মাগুরাতে শুরু হয়েছে বিএনপির কাউন্সিলিং নির্বাচন, পৌর কাউন্সিল নির্বাচন 2025, এবং আমরা কিছুদিন যাবতই দেখতে পাচ্ছি যে মাগুরা যে আহ্বায়ক কমিটি হয়েছিল, সেই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সহ আহ্বায়ক জনাব আলী আহমেদ এবং সদস্য সচিব জনাব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা জেলায় তৃণমূলে কমিটি গঠন করেছে। ইউনিয়ন পর্যায়ে হয়তো কমিটি শেষ, এখন সদর থানা পৌর বিএনপির যে কাউন্সিল নির্বাচন, সেখানে অনেক প্রার্থী, অনেক নেতাই অংশগ্রহণ করেছে এবং আমি গতকাল দুইজন সভাপতি পদপ্রার্থী ছিলেন তাদেরকে ইন্টারভিউ করেছি, আমি সাংগঠনিক পদপ্রার্থী যারা ছিলেন তাদেরকে আমি নিয়েছি, আমি সাধারণ সম্পাদক দুইটা গ্রুপে আমি তাদেরকে নিয়েছি এবং এখন আমি নিয়েছি দুইজনকে। আমাদের মাঝে রয়েছেন ম ওবায়দার শহীদ মার্কা, এবং আমাদের মাঝে রয়েছে সাবেক ছাত্র নেতা লুৎফর রহমান কলস মার্কা, আপনারা সবাই তাকে চেনেন। প্রিয় দর্শক, আগামী 8 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক সংগ্রাম, মামলা এবং আন্দোলনের পর এবার তৃণমূল কর্মীরা ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের প্রিয় সাংগঠনিক নেতাকে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন, আমি তো পরিচয় করে দিলাম, তাদের দলের সংগঠন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের জন্য ভীষণ মিশন তারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু কঠিন প্রশ্ন করার, কারণ নেতৃত্বের যোগ্যতা শুধু জনপ্রিয়তায় নয়, দায়িত্ব, সমাধান এবং দলের জন্য ত্যাগেও প্রমাণিত হয়। চলুন শুরু করি আজকে আমাদের মাগুরা টক। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা শেয়ার করবেন, ছড়িয়ে দেন এই অনুষ্ঠানকে মাগুরার মাঝে, তথা মাগুরাবাসী সারা বিশ্বে যে যেখানে আছেন তারা দেখুক যে মাগুরায় উৎসব মুখর পরিবেশে তৃণমূলে বিএনপির কমিটি গঠন হচ্ছে। আমি শুরুতেই প্রশ্ন করতে চাই জনাব লুৎফর রহমান, আপনি ছাত্র জীবনে রাজনীতি করতেন, এটা সবাই জানে, কিন্তু তারপরও তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনার রাজনৈতিক জীবনের শুরু থেকে এবং আজ পর্যন্ত যাত্রার সংক্ষিপ্ত বিবরণ দেবেন, সেই সাথে আন্দোলন, মামলা, হামলা, জেল, জরিমানার সব অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাগুলো কিভাবে আপনাকে সাংগঠনিক সম্পাদক পদে যোগ্য করে তুলেছে তা শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1988 সালে ছাত্র দলের আদর্শে বিশ্বাসী হয়ে কুতুববাড়ির হাত ধরে সর্বপ্রথম ছাত্র দলে পদার্পণ করি এবং তার মাধ্যমে আন্দোলন সংগ্রামী হই। তারপরে 89 সালে আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হই এবং মামলা হয়। সে মামলায় আমি জেলখানা যাই, পুরাতন জেলখানা, সেটাকে ছোটখাটো দোজকও বলা যেতে পারত, কারণ পানি, ঘাম জমে যেত, সেই ঘামের মাধ্যমে আমরা থাকতে হতো। সেখান থেকেই সেই মামলাটা পরবর্তীতে ভেঙে 5টা মামলা হয়। তারপরের থেকেই ধরেন এই বিএনপি রাজনীতি, ছাত্র দলের রাজনীতি, যুব দলের রাজনীতি, সবগুলোর সাথে সম্পৃক্ততা। দল যখন রাজপথে তখন আমি রাজপথে ছিলাম, দল যখন জেলখানায় তখন আমি জেলখানায়, দল যখন কোর্টে হাজিরায় তখন আমি কোর্টে, কারণ আমি দল করতে এসে একাধিক মামলার আসামি, একের অধিক। 89 সালে সর্বপ্রথম পুরাতন জেলখানায় যাই, তারপরে নির্বাচন আসে, অভ্যর্থনায় নির্বাচন হয়। সেই নির্বাচনের মাধ্যমে যখন আমি সরকারি কলেজে ভর্তি হই, তারপরে ওখানে নির্বাচিত একটা কমিটি হয় ছাত্র দলের। সেই ছাত্র দলের কমিটিতে আমি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। তারপরে আমি আমার সেই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য যা যা করার আমি সেটা করছি। এখন মাগুরাবাসী অনেক হয়তো আমাকে চেনে, অত চেনে না। তারপরে দলের সাথে সবসময়ের জন্য আমি আছি, আমার কোনো গ্যাপ নাই যে আমি দল বাদ দিছি, আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আছি, আমি এখন আমি আছি, দলের সাথে আছি। তা যেহেতু
দলের সাধারণ কর্মীদের সাথে সবসময় থাকি। এই জন্য আমি নিজেকে পৌর বিএনপি সাংগঠনিক হিসাবে প্রত্যাশা ব্যক্ত করছি এবং ভোট আবেদন করছি, এবং আমি আমার নিজেকে সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ্য মনে করছি। ধন্যবাদ। জনাব আনামার শহীদ, আপনার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রোগ্রাম থেকে যারা দেখছেন, যারা আয়োজন করেছেন, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় শুভেচ্ছা। শুরুতেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার কামনা করি, এবং এই জুলাই যারা শহীদ হয়েছেন বিগত 17 বছরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, সবার আত্মার মাত্রার কামনা করে আমি আমার রাজনৈতিক শুরুর যে প্রশ্ন করেছে তার উত্তর দিচ্ছি। আসলে রাজনীতি শুরু করার বিষয়টা মনে করতে গেলে পরে আমার মনে পড়ে, আমি যখন 1989 সালে গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস 9-এর ছাত্র, তখন আমরা স্কুলে টিফিন হলে পরেই আমরা সরকারি কলেজে চলে আসতাম। আমরা কয়েকজন এসে আমরা ওই ছাত্র দলের যে মিছিল, এই মিছিলে অংশগ্রহণ করতাম। তখন আমার চাচাতো ভাই জনাব কুতুবউদ্দিন, সাবেক মাগুরা জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উনি আমাকে দেখে তাড়ায় দিতেন যে আমরা স্কুলের ছাত্র, আমরা আবার পাঠাই যেতাম। আর এই বিএনপি তথা ছাত্র দলের রাজনীতিতে আকৃষ্ট হওয়ার আমার একটা বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টার দেখে আমি আকৃষ্ট হই, আর ওনার ভাষণ শুনে আমি আকৃষ্ট হই। আর আমার আব্বা মরহুম মোহাম্মদ শাহিদুল হক মাগুরা গভর্নমেন্ট হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন, প্রবীণ শিক্ষক। ওনার কাছ থেকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গল্প শুনে আমি আকৃষ্ট হই, যদিও আমার আব্বা রাজনীতি করার পছন্দ করতেন না। তারপর থেকে আমি যখন 1991 সালে আদর্শ কলেজে আমাকে ভর্তি করা হয়, আমার আব্বা ভর্তি করেন, তখন আদর্শ কলেজে কোনো ছাত্র দলের কমিটি ছিল না। তখন আলমগীর ভাইরা গিয়ে একটা কমিটি কোন রকম মাঠে বসে করেন। সেই কমিটিতে আইয়ুব ভাই ছোট চিরকুট লিখে দিত, কে কাকে ভোট দেবে। আলমগীর ভাইরা গিয়ে, টগর ভাই, আলমগীর ভাই গিয়ে একটা কমিটি মতো করে দেয়। আইয়ুব ভাই পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মধু কলেজ পাড়ার আমার 1 ইয়ার সিনিয়র, আবার বন্ধু বটে, ও সাধারণ সম্পাদক এবং আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে চয়েস করে আমার স্লোগান দেওয়ার জন্য। আমার এই স্লোগান দেওয়া অভ্যেসটা মানে একেবারে কিশোর বয়স থেকেই আমি স্লোগানের লিড দিতাম। আমার স্লোগানের লিড দিতে হয়, দিতে বলতো, এই লিড দিতে দিতেই আমার সাংগঠনিক সম্পাদকের চয়েস করে। যাই হোক, ওই সময় কাসেম স্যার ছিলেন আদর্শ কলেজের প্রিন্সিপাল স্যার, উনি রাজনীতি করা পছন্দ করতেন না। উনি আমার আব্বার কাছে অভিযোগ করেন, পাশেই গভর্নমেন্ট হাই স্কুল, আমার আব্বা শিক্ষক ছিলেন, আমার আব্বার কাছে উনি অভিযোগ করেন যে ছেলের এই অবস্থা। ছাত্র হিসেবে হয়তো আমি একটু ভালোই ছিলাম হয়তো মনে হয়। তা আমার আব্বা তখন আদর্শ কলেজ থেকে নিয়ে আমাকে সরকারি কলেজে ভর্তি করেন। আমি সরকারি কলেজে এসে আমার জন্য স্পিরিট বেড়ে যায়। তখন সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে, এই ছাত্র সংসদ নির্বাচনে আমাকে ছাত্র প্রতিনিধিত্বে নমিনেশন দেওয়া হয়। আমি ভয়তে বাড়িতে বলতে পারি না। তারপর আমি আলমগীর ভাইদের অনুরোধ করি যে আমার তো বাড়ির থেকে আব্বা তো মারতে পারে। তখন আমার জামাল নামে এক বন্ধু ছিল, ওকে আমি বলি যে ও নির্বাচন করুক, ওকে তারপর দেয়। আমি ওইভাবেই ছাত্র দলের রাজনীতিতে আসলে ওই লিড দিয়েই আমার শুরু। তারপরে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, আমি জগন্নাথে ভর্তি হই। জগন্নাথে ভর্তি হওয়ার সময় আমার ওই লিড দেওয়া দেখে মরহুম ছাত্র নেতা সাগির আহমেদ, উনি আততায়ের গুলিতে খুন হয়েছেন। যেদিন কলেজ শুরু আমার জীবনের, সেই দিনেই আমি আর কি খোকন তালুকদার, খোকন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন, এখন বিএনপির অনেক বড় মাপের নেতা, ও আমার 1 ইয়ার সিনিয়র ছিল। আমি আর খোকন লিড দেওয়া শুরু করলাম জগন্নাথে। ওই সময় সাগির আহমেদ ভাই, খালেক হাওলাদার, টিপু ভাই, পারভেজ ভাই,
ইরা যারা জগন্নাথের নেতৃত্ব দিতেন, ইনারা তখন আমার ওই জগন্নাথ ছাত্র দলের কমিটি করার সময় আমাকে কমার্স ফ্যাকাল্টি জয়েন্ট সেখানেও সেক্রেটারি আপনি ছাত্র রাজনীতিতে আমি যুক্ত হয়ে গেলেন। আপনি কি কখনো জেল খেটেছেন? হ্যাঁ, আমি প্রথম জেল খাটি হলো 89 সালে। আমি একদিন আমার থানায় ধরে নিয়ে আসে রাত্রিবেলা। এই তখন হলো এরশাদ বিরোধী আন্দোলন, ছোট ছিলাম। 17 বছরে কি কখনো মামলা হয়েছে? হ্যাঁ, 17 বছর আমার প্রথম মামলা হয় ওয়ালটন মামলা 13 সালে। আর তার আগে যখন মঈন ফখরুদ্দিন ক্ষমতায় আসেন, ওই সময় তখনকার মেয়র আব্দুল গফুর মিয়া, আমার চাচাতো ভাই কুতুবুদ্দিন কমিশনার এবং আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে এই ডিবি অফিসে সারাদিন আমাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে, আর্মিরা ছিলেন, জিজ্ঞাসা করে। পরবর্তীতে সন্ধ্যার সময় আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর তারপরে 13 সালে প্রথম আমি এই আওয়ামী লীগ সরকার আমলে 13 সালে ওয়ালটন মামলায় প্রথম আমি মামলা খাই, 47-13 মামলার নাম্বার সম্ভবত। তারপরে আমি আর একটা মামলা খাই, তার পরবর্তীতে মামলা খাই। এবং ওই দিন যেদিন আমার মামলা হয় প্রথম, ওই 13 সালের পরে মেবি 14-15, আমার অত মনে নাই, মামলা তো 5টা মামলা। তা ওই 47 বা 47 কত 15 সালে 47-15 ওই মামলাটাই যখন হয় প্রথম দিন, ওই দিন আমার বাড়িতে প্রায় 80 অর্ধেক এসপি সহ পুলিশে ভরে যায়। এবং ওই দিন পুলিশের তাণ্ডবে আমার আব্বা ওই দিনই বিছানায় পড়ে যায়। এবং আব্বা ওই দিন বিছানায় পড়ে গেলে পরে আমি তো বাড়িতে নাই। পরবর্তীতে আব্বা একটু সুস্থ হয়ে আব্বার বিছানায় উপর থেকে আর ওঠে নাই। আব্বা 2000 সালের 7ই জানুয়ারি তখন টেনশন এই ব্যাপারটা। হ্যাঁ, তখন উনি আমার ওই একটু সুস্থ হলে বলে যে তোর নামে তো মামলায় হবে, তোর তো রাজনীতিকে আমি সরাতে পারলাম না, তুই চাকরি বাকরি করলি না, তোর এলএলবি কমপ্লিট করা আছে, তুই অ্যাডভোকেটশিপটা পরীক্ষা দে, অন্তর্পক্ষে তুই অ্যাডভোকেট হলে পারে তুই মামলা থেকে নিষ্কৃতি না পাইলেও জামিন পাবে। ধন্যবাদ। আপনি হামলার শিকার হয়েছেন, সেই অভিজ্ঞতা আপনি যদি বর্ণনা দেন। আপনিও ছাত্র রাজনীতি করেছেন, আপনি মিছিল মিটিং করেছেন, আদর্শ কলেজে এসেছেন। আদর্শ কলেজে তখন যারা ছাত্র রাজনীতি করতো তাদের কমিটির সাথে আপনারা কমিটি করে দিতেন, আপনারা মিছিল মিটিং এ হেল্প করতেন এবং এখান থেকে যে আপনারা তাদেরকে গাইডলাইন দিতেন, সেই অভিজ্ঞতাগুলো বলেন। যেমন 1991 সালে যখন আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাই ছাত্র দলের, তার কিছুদিন পরে সরকারি কলেজের একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি কমন সম্পাদকের প্রার্থী হই এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তারপরে বিভিন্ন সময় যেহেতু পাশাপাশি আদর্শ কলেজ, ছাত্র দল ওখানে আমাদের কমিটিটা দুর্বল কমিটি ছিল। আমাদের সরকারি কলেজতে যাই আমরা ওখানে তাদেরকে বুঝ দিয়া, তাদের সাথে থাকা, তাদের জন্য যা যা করা, প্রতিটা ছেলেকে দেখভাল করা, এটা আমি প্রতিনিয়তই করছি। তারপরে ধরেন 1996 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে আমার সরাসরি অংশগ্রহণ ছিল। তারপরে যে আবার কয়েকদিন পরে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে আমার 24 আন্দোলনে আপনার ভূমিকা কতটুকু বা কি দায়িত্ব পালন করেছিলেন, বা আপনি রাজপথে ছিলেন কিনা? হ্যাঁ, আমি রাজপথে ছিলাম। সেই স্মৃতি মনে আছে? স্মৃতিগুলো কিছু কিছু মনে আছে, অনেক দিন ধরে। তো যেমন 2022 সালে হচ্ছে গিয়ে আমি 14 সালে জেলে যাই, 43 দিন জেল থাকি। কয়টি কেস আছে আপনার নামে? ছিল আমার 5টা মামলা ছিল 14 পরে আসে, আর তার আগে অগণিত মামলা ছিল। গড়ে আমার জীবনে এই যে রাব্বি যেদিন মারা গেল, আপনাদের মাগুরাতে, আমাদের মাগুরাতে বিএনপির যে ভূমিকা, ছাত্রদল, সমস্ত সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীরা নেমে গিয়েছিল, সাধারণ মানুষ নেমে গিয়েছিল, তখন আপনি কি এই আন্দোলনে যুক্ত ছিলেন কি? হ্যাঁ, আমি আন্দোলনে যুক্ত ছিলাম। যেমন ওদিনকে রাতে 3 তারিখ রাতে 12টা-1টা পর্যন্ত আমরা হটচপে সবাই আমরা যার যার অবস্থান, কে কোথায় থাকবে না থাকবে, এটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা যার যার নিজের এলাকায়, যেহেতু একটা শহর পাড়ায় আর একটা এলাকা পাড়ায় যাওয়া সম্ভব না, যেহেতু খুব খারাপ অবস্থা। 4 তারিখে মাগুরা অত সময় আর মাগুরাবাসী দেখে নাই যে গুলির আওয়াজ, যে হাত বোমা গুলা, সেগুলোর আওয়াজ আসলে না দেখলে বোঝানো যায় না যে কি হয়েছিল 4 তারিখে। যখন আমি শুনতে পেলাম রাব্বি গুলিবিদ্ধ, রাব্বি আমার খুব কাছের ছোট ভাই ছিল,
খুবই খুবই কাছের ছোট ভাই ছিল রাব্বি। তখন নিজেকে আমি ধরে রাখতে পারি নাই, খুব কষ্টই পাচ্ছিলাম। তারপরে শুনলাম যে ওরা নাকি হাসপাতালে নিয়ে আসছে, আর রাব্বির লাশটা আমার ঘরের পাশ দিকে নিয়ে যায় বান্নান্দুল কলেজ। তখন ঢাকা রোডে রাব্বির লাশটাকে ঠেকানো হয়, ঠেকায় ওখানে বাজে ব্যবহার করা হয়, যারা, যেটা আসলে কি বলবো, কাম্য ছিল না। কাম্য ছিল না, আশা ছিল না। একজন মানুষ মৃত্যুর পরে তার সাথে এটা করে। আর রাব্বি মাগুরাতে একটা ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল। তার কিছুক্ষণ পরে শুনি যে ফরাদ মারা গেছে, যে আমার হাসপাতালে আমার এক বন্ধু ফোন দেয়, অবস্থা খুব খারাপ। আর ডিবি পুলিশ আমার খোঁজার জন্য তো পাগল ছিল। আমার বাড়ি যে একাধিকবার টর্চার করে। তারপরে আমি যখন দৌড় মেরে বেরোয় যেতে যাই, পুলিশ যায় দুই পাশটা, আমার বাড়ির দুই পাশ থেকে ঢোকা যায়, দুই পাশে দুটো গাড়ি পুলিশ যায়। তখন থেকে ভুল করে ওনারা ভুলে ফেলে যে লুৎফর ভাই বাসায় আছেন নাকি। কিন্তু আমি ওটা বুঝতে পারি যে এই মুহূর্তে আমার ভাই বলার মতো কেউ নেই। তখন আমি পিছন দিয়ে যাচ্ছি, তো আমার ছোট ভাই বলে যে ভাই পুলিশ। তখন আমি প্রাচীন লাভ দিতে যাই, মাথায় ব্যথা পাই। তার কারণে আমি দীর্ঘ 5-6 মাস আমার ব্যাক পেনে ব্যথার জন্য আমি বেড রেস্টে থাকি, এবং একটা ইঞ্জেকশন 4,000 টাকা করে। সেই ইঞ্জেকশন গুলো আমার এই যে মূল ভিক্স যেটা পিছনে, ওটাকে নেওয়া হয়। তারপরে আমি আস্তে আস্তে এখন একটু সুস্থ। ধন্যবাদ। আরো শুনবো কথা। তৃণমূল কমিটিতে চলমান যে ভোটাভুটি কতটা প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন বলে আপনি মনে করেন? বহুদলীয় গণতন্ত্রের পূর্বাকাশ হইতেছিলেন জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দীর্ঘদিন 17 বছর শেখ হাসিনা সরকারের আমলে রাজপথে আন্দোলন করার সুযোগ খুঁজতে গিয়ে অনেক রক্ত জীবন দিয়ে টিকে আছে। অনেকেই মনে করেছেন যে বিএনপি মনে হয় টিকবে না। আসলে এইরকম বিষয়টা আমরা যারা দল করি আমাদের তো ছিল না। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশে একটা পরিবেশ পরিস্থিতি রাজনীতি করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়, তখনই আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে উনি 21 দফা যে বাস্তবায়নের যে ইয়েটা দিয়েছেন, এইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সঠিক গণতান্ত্রিকভাবে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের শুরু বাংলাদেশে, এটা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই যে প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিলগুলো তৃণমূল পর্যায় থেকে করে আসছে, সেগুলো সঠিক এবং সুন্দরভাবে হয়ে আসছে বলে আমি নিজে দেখেছি এবং আমার মনে হয়েছে, এবং সেটা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। আপনি কি উত্তর দেবেন? কতটা গণতন্ত্রের প্রতিফলন করছে? বলতেছি যে গণতন্ত্রের মানে হলো বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানে হচ্ছে ভোট। তাহলে আমার দল যেটা চাচ্ছে, বাংলাদেশের সবার কাছে, বাংলাদেশে আপামর জনগণের কাছে দল চাচ্ছে যে আমরা গণতান্ত্রিক, আমাদের যুদ্ধটা কি ছিল এই 17 বছর, আমাদের দলের যুদ্ধটা ছিল গণতন্ত্র এবং ভোটের প্রতিষ্ঠা। তা আজকে যদি দল ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত না হতে পারি, তাহলে আমরা সাধারণ ভোটারের কাছে কি জবাব দেবো যে আমরা অগণতান্ত্রিক, আমি গণতান্ত্রিক চাচ্ছি? তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য আমার দল, আমাদের নেতা তারেক রহমান সাহেব যেটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি এনজয় করতেছি। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে সাংগঠনিক সম্পাদক পদে 11 জন পদপ্রার্থী আছেন, সেই প্রার্থীদের তুলনায় আপনার মূল শক্তি? আমার মূল শক্তিটা হচ্ছে যে আমি 1988 সাল থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত আমি দুটো আন্দোলন দেখেছি, অংশগ্রহণ ছিল। 90-এর গণ আন্দোলন এবং 24-এর এই আন্দোলনটা আমার অংশগ্রহণ ছিল। এটা আমার হচ্ছে মূল শক্তি, এবং আমি সাধারণ জনগণের সাথে ছিলাম, আছি, থাকবো। এটা আমার মূল শক্তি। আমি মাগুরা জেলা দলের একবার সহ সাধারণ সম্পাদক, একবার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় যেসব ছাত্র নেতাদেরকে আমি দাওয়াত দিয়ে ছাত্র দলে পতাকা তলে এনেছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম সুমন, সাবেক সরকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সভাপতি, কাউন্সিল করে হয়,
বর্তমান স্বেচ্ছাসেবক দলের জেলার আহ্বায়ক গোলাম জাহিদ, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তিতাস, আর ৯ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদ, তারপর আমার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াজিউল্লাহ রুমি, আমার ৬ নং ওয়ার্ডের খুশবুল, আদর্শ কলেজ ছাত্র দলের সাইফুল, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি, এরকম আরো নাম। এরা যারা এই কাউন্সিলের মাধ্যমে পৌর বিএনপিতে এসেছেন, নেতা হয়েছেন, বা যারা নেতা হতে পারে নাই কিন্তু অংশগ্রহণ করেছেন, আসলে এদের ইচ্ছায় যেটা বাস্তব, আমি ক্যান্ডিডেট হব, আমি এরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি আইনজীবী, আমি আইন পেশার মাধ্যম দিয়ে যেটা করি। এদের ইচ্ছা, এরা চাইছে যে আপনি আবার রাজনীতিতে এই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্যান্ডিডেট হন। এইরকম আরো অনেক নেতারা আছেন আমার, যারা ভালো চান, বিএনপির নেতারা আছেন যাদের নাম আমি বললে পরে সময় কি হবে, আমরা ব্যস্ত, আমরা কাউন্সিল করছি, অনেক জায়গায় যেতে হবে। ইনারাই আমাকে মানে করেছেন আর কি, উৎসাহিত করেছেন যে পৌর বিএনপির কাউন্সিল করতে হবে সাংগঠনিক সম্পাদক হিসাবে। এই জন্যই আসলে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি নমিনেশন কিনি, গণসংযোগ করি, এবং নির্বাচনে আমি গণসংযোগ করছি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সমর্থন চাচ্ছি। তাছাড়া আমি ব্যক্তিগত এরকম যে আমি যখন নির্বাচন করব, যে কোনো নির্বাচন, আমি নিজের ইচ্ছায় নির্বাচন করব না। যখন জনগণ বা যারা ভোট দেবে বা যাদের জন্য নির্বাচন করবে, যাদের জন্য করবে, যে দলের, সেই দল যখন আমাকে চাবে, সেই জনগণ যখন আমাকে চাবে যে আপনি প্রার্থী হন, আপনার প্রয়োজন, তখন আমি করবো, এবং সেইভাবে আমি প্রার্থী হই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে জুড়ে দিই, তারপরে লুৎফর রহমান সাহেব আপনার কাছে আসবো। তৃণমূল ভোটাররা আপনাকে কেন বেছে নেবে? আমি আসলে কেন বেছে নেবে, এইটা আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে, তা তো অনেক দিনই, 89 সাল থেকে এই পর্যন্ত কমগুলো দিন না, কয়েকটা দুটো প্রায় 3টা যুগ। এই রাজনৈতিক ভাবে আমি যদি যোগ্য হই এবং পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে পৌর বিএনপি যদি আমার কাছে নিরাপদ মনে হয়, বা সাংগঠনিক কাজ যদি আমি সঠিকভাবে করতে পারি, এটা তাদের কাছে মনে হয়, এটা তারা ডিসাইড করবে যে আমি যোগ্য কি না যোগ্য। আসলে আমি আমার যোগ্যতা কিভাবে বলবো? আপনি তৃণমূল ভোটাররা কেন আপনাকে বেছে নেবে? কি কারিশমা আছে আপনার ভিতর? আমার ভিতর কারিশমাটা হচ্ছে যে আমি দীর্ঘ সময় জেলা ছাত্র দলের দায়িত্ব পালন করছি, ছোটখাটো। আমি জেলা যুব দলের ছোটখাটো দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন বয়স হয়ে যাওয়ার পরে বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছি, এবং আমি হচ্ছে গিয়ে কর্মী বান্ধব একটা নেতা। আমার ভালোই লাগে কর্মীদের জন্য পাশে দাঁড়ানো। আমার সবচেয়ে ভালোবাসাটা হচ্ছে গিয়ে কর্মীদের পাশে দাঁড়ানো। আমার সব থেকে ভালোবাসাটা হচ্ছে কর্মীদের পাশে দাঁড়ানো। বাহ, সুন্দর উত্তর। এখন আমি আসতে চাই, আপনাকে দিয়েই শুরু করি, যে আসলে নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যদি আপনি নির্বাচনে হেরে যান, তাহলে আপনার প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীকে কতটা সহযোগিতা করবেন? মানে জিতে গেলে যতটা সহযোগিতা না করতাম, হারিয়ে যায় তার থেকে বেশি সহযোগিতা করব। আপনার কাছেও একই প্রশ্ন। রাজনীতি তো আসলে ছাড়তে চাইলেও ছাড়া সম্ভব না। রাজনীতি থাকাই লাগবে, এতদিন করে আসছি। রাজনীতি জিতি বা হারি, বিএনপি ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই রাজনীতি করা আমাদের এক প্রকার নেশায় হয়ে গেছে। রাজনীতি করতেই ভালো লাগে, আমাদের কোনো অবসর নাই। রাজনীতি করি, রাজনীতির সঙ্গে আসি, থাকবো, এবং যতদিন বেঁচে আছি জাতীয়তাবাদী শক্তির তলে, বিএনপির পতাকা তলে যেভাবেই থাকি, নেতা হই বা না হই, আমি থাকবো। আপনাদের দলের ভিতরে কি কোনো বিভাজন আছে? না, রাজনৈতিক পাল্লাপাল্লি থাকতে পারে। ক্লাসে যখন ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য এরকম পাল্লাপাল্লি থাকে, আমাদের বিএনপি একটা বড় দল, এই দলে এরকম পাল্লাপাল্লি আছে। তাদের কোনো গ্রুপিং আছে বলে আমার কাছে কোনো গ্রুপিং কি আছে? না, তাহলে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমি কখনো আমার জীবন দশা দেখি, কেউ বলে আমি অমুক গ্রুপ, কেউ বলে আমি অমুক গ্রুপ, কেউ বলে আমি অমুকের লোক। বলতে ছাত্র দল কখনো 2টা প্রোগ্রাম করে না একসাথে, প্রেসিডেন্ট একসাথে বা সেক্রেটারি একদিকে। যুব দল কখনো 2টা প্রোগ্রাম করে নাই, জেলা বিএনপি 2টা প্রোগ্রাম করে নাই। একই সাথে একই মঞ্চে দাঁড়ায় যখন প্রোগ্রাম করতেছে, তাহলে সেটাকে আমি কখনো গ্রুপিং বলতে পারি না, সেটাকে নেতৃত্ব প্রতিযোগিতা বলতে পারি।
বড় দলে নেতৃত্ব প্রতিযোগিতা থাকবেই। আপনার রাজনৈতিক প্রেরণা কি বা কি? আমার রাজনৈতিক প্রেরণা হচ্ছে যে আমি জন্মগত সূত্রে বিএনপি পরিবারের সন্তান। আমার অন্য কোনো দল করার অপশন ছিল না। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি তো আগেই বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টার থেকে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ শুনেই আমি বিএনপির প্রতি আকৃষ্ট। এই যে বর্তমানে যে আপনাদের নির্বাচন হচ্ছে, আপনারা 11 জন পদপ্রার্থী, সাংগঠনিক পদপ্রার্থী, এখানে আপনার সবচাইতে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ কোনটি বা কি মনে করছেন? রাজনৈতিক চ্যালেঞ্জ মানে কোন প্রার্থীর চ্যালেঞ্জ? এই যে আপনার যে 11 জন দাঁড়িয়েছেন, কোন কাজ? এই যে 11 জনকে আপনি কিভাবে, মানে আপনার কৌশল কি? আপনি যে জয়ী হবেন, নিশ্চয়ই জয়ী হওয়ার জন্যই আপনি প্রত্যাশিত, এটা কৌশলটা কি? আপনার কি কৌশলে আগাচ্ছেন? আমি প্রতিটা ভোটারের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছি। আসলে এত অল্প সময় 639 জন ভোটারের কাছে যাওয়া কতদূর সম্ভব না চেষ্টা। যেরকম আমি এই যে স্টকসে আসার আগে আমি আসতে পারতেছিলাম না, আসলে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চাইছিলাম। আমার এখানে আরেকজনের আসার কথা ছিল, সে বললো যে তোমারটা চেয়ে আমার ভোটাররাই বলতো, আমিও সেটাই বললাম যে ভাই তোমার এখন ভোটার দরকার, ভোটারের কাছে যাও। যেহেতু দলের, আপনার বক্তব্য, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে 11 জন প্রার্থী আছে, আপনি যদি জয়ী হন, কোন কৌশলে আপনি জয়ী হবেন? আমি জয়ীটা হবো, এই কৌশলটা হচ্ছে যে আমি প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং তাদের কাছে ভোট প্রত্যাশা করতেছি। যেহেতু সাংগঠনিক সম্পাদকে 2টা করে ভোট, একটা ভোটার সাংগঠনিক সম্পাদক পদে 2টা করে ভোট দিবে। আমি বলতেছি যে তোমার ব্যক্তি স্বাধীনতা আছে বা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, একটা ভোট আপনি স্বাধীনভাবে দেন। আমি যেহেতু দীর্ঘদিন দল করি, দলের সাথে ছিলাম, দলের সাথে আসি বা দলের সাথে থাকবো, আপনার কাছে আমি একটা ভোট প্রত্যাশী। আন্দোলন নাকি নির্বাচন, কোনটিকে বেশি গুরুত্ব দেবেন? আমি এখন নির্বাচনটাকে বেশি প্রাধান্য দেব। আপনার কাছে সেম প্রশ্ন। আন্দোলন, কোন আন্দোলন দরকার? যে কোনো রাজনৈতিক বিষয়ের আন্দোলন নাকি নির্বাচন, কোনটি আপনি? সুষ্ঠু নির্বাচন না হলে পারে সেই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আনার জন্য আন্দোলন যদি করতে হয় তাহলে তো আন্দোলন প্রয়োজন। আর যদি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে তো আন্দোলন প্রয়োজন হচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা, এই আয়োজনটা আমাদের ছোট্ট পরিসরে হলেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন। আপনারা নিশ্চয়ই দুজনের ভক্ত যারা আছেন, এই অনুষ্ঠান বেশি বেশি করে শেয়ার করবেন এবং মাগুরার মানুষ তথা মাগুরার মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের দেখার সুযোগ করে দেবেন। আমি এখন এই তরুণ প্রজন্মরা এই প্রোগ্রাম বেশি বেশি দেখা যায়, যেহেতু মোবাইলে এটা দেখতে পারে, সেই ক্ষেত্রে আমি একটু মজার রাউন্ড লিখেছি, হা না প্রশ্ন। প্রশ্নটা হবে হা অথবা, উত্তর হবে হা অথবা না। আমি আপনাকে দিয়েই শুরু করি। 17 বছরে কয়টি মামলা হয়েছে আপনার? আমার নামে 5টা মামলা হয়েছে। আপনার? আমার নামে 5টা। আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন? জি। আপনি? হ্যাঁ। দলের গ্রুপিং বা অংশীদারিত্বে কখনো দায়িত্ব কি এড়িয়ে গেছেন? না। আপনি? গ্রুপিং নিরসনে আপনার ভূমিকা কি হবে বলে মনে করছেন? আমাদের মাগুরায় তো গ্রুপিং এক ব্যানারেই সবাই আসে, সবাই তো এক ব্যানারেই কাজ করে, তো গ্রুপিং আমি কোনো কিছু দেখতেছি না। আপনাদের তৃণমূল কমিটিতে আওয়ামী লীগ থেকে কেউ এসেছে? হ্যাঁ নাই না? আমার জানা মতে না। আপনার? আমার জানা মতে না। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র রক্ষা করতে সবসময় সম্মতি দেবেন? অবশ্যই। অবশ্যই। ধন্যবাদ। শুধু নিজের জনপ্রিয়তার জন্য ভোট চাইবেন না দলের সাথে ভোট চাইবেন? দলকে সুসংগঠিত করার জন্য ভোট চাইবেন। দলকে সুসংগঠিত করার জন্য ভোট চাইব। প্রিয় দর্শক, এখন আমরা আসি ছোট্ট করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রচারণা রাউন্ডে। যদি ওনারা জয়ী হন তাহলে সেই ভবিষ্যৎ ভীষণ মিশনে সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি কিভাবে মাগুরার মানুষকে আশ্বস্ত করবেন? আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে পারি যে আমার কাছে দল যে নিরাপদ ছিল বা দল নিরাপদ থাকবে, এটার জন্য আমি সাধারণ জনগণের পক্ষে যা যা প্রয়োজন সেটাই করব। আপনি? দলের হাইকমান্ডকে ফলো করে, দলের হাইকমান্ডের কমান্ডকে ফলো করে ওনারা যেভাবে বলবেন, নিজের বুদ্ধি বিবেচনা করে, নিজের বিশ্লেষণ করে সময়ের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়া উচিত তাই। মাগুরাকে মাদক মুক্ত করতে হলে তৃণমূল থেকে
পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? আসলে আমি একজন আইনজীবী, আমি যেরকম কোনো মাদক মামলায় আমি কোনো ক্লায়েন্টই আমি নিই না। আর সামাজিকভাবে মাদককে দূর করার জন্য সামাজিক যে কর্মকাণ্ডগুলো, সেগুলো আমাদের শহীদ উদ্দার্শন নামে একটা ক্লাব আছে, সেগুলো আমাদের অব্যাহত আছে। সেম প্রশ্ন আপনার। মাদকের জন্য আমি যখন 5 তারিখে পট পরিবর্তন হয়, আমার এলাকায় ছোট বড় সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম যে মাদক বিক্রেতা, মাদক গ্রহণকারী কেউই আমি এখানে ঢুকতে দেব না। এই জন্য আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং সেটা ফেসবুকে ছাড়িয়েছিলাম এবং নেটে সার্চ দিলে পাওয়া যাবে। কেন্দ্র থেকে যদি কোনো ভুল সিদ্ধান্ত আসে তাহলে তৃণমূল কর্মীদের পক্ষে দাঁড়াবেন? বুঝতে পারি না। কেন্দ্র থেকে বা হাইকমান্ড থেকে অনেক সময় অনেক রকম ভুল বোঝাবুঝি হয়ে আপনাদের উপর একটা দেখা যাচ্ছে কেউ বহিষ্কার হয়, কেউ দলীয় কার্যক্রম থেকে বিরত রাখে, এই ধরনের যদি অন্যায়ভাবে আপনার দলের নেতাকর্মীর উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকে আপনি কিভাবে, তাদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন? যেহেতু দল করি, যখন দল করি দলের যে নির্দেশে আসুক সে নির্দেশে মাথা পেতে মেনে নিই। তৃণমূল কর্মীরা কেন আপনাকে বেছে নেবে? কারণ আমি তৃণমূল কর্মীদের পক্ষে মানে প্রথম থেকে শুরু করে প্রতিবাদে একজন কণ্ঠস্বর। দুটো প্রশ্নই আপনার জন্য। দলের সাথে বেছে নেবে। ওই যে কেন্দ্র থেকে যদি ভুল সিদ্ধান্ত আসে, কেন্দ্র আসলে কখনো ভুল সিদ্ধান্ত দেয় না। কিন্তু যখন একটা সিদ্ধান্ত দেয় তারা সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত দেয়, এবং কেন্দ্রের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াই তো আমাদের দায়িত্ব। দলের শক্তি বৃদ্ধির জন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? দলের শক্তি বৃদ্ধির জন্য আমাদের জাতীয়তাবাদী পতাকা দলে লোকজনকে, যারা সাধারণ জনগণ আছে তাদেরকে আহ্বান করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করা, এই দল থেকে তাদেরকে সহযোগিতা করা, তাদের বিপদে পাশে থাকা, এই প্রক্রিয়ার মাধ্যমেই দলের পতাকা দলে জনগণকে বৃদ্ধি করা। লুৎফর রহমান, প্রশ্নটা আবার ফিরে করেন। দলের শক্তি বৃদ্ধির জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? এই যে আপনি যদি নির্বাচিত হন বা না হন, সেই ক্ষেত্রে আপনার দায়িত্বটা কিন্তু কিভাবে পালন করবে? আমি দলকে সুসংগঠিত করার জন্য সিনিয়র নেতৃবৃন্দের যে নির্দেশ আসবে সেই নির্দেশ মতো আমি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার কাজ আহ্বান জানাবো এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখবো এবং জনগণের বুঝাইতে চেষ্টা করব যে আমার কাছে জনগণ, দল এবং আমি নিরাপদ। যদি মাগুরা থেকে যেই নমিনেশন পাক, দেখা যাচ্ছে যে জনাব আলী আহমেদ আছেন, জনাব মনোয়ার হোসেন খান আছেন, এবং বিএনপির ধানের শীষের কাণ্ডারি ডক্টর মাজুদুল হকের মেয়ে হতে চাচ্ছেন, শামসুল আলম হতে চাচ্ছেন, জনাব কিশোর সাহেব হতে চাচ্ছেন, বা কেউ যদি নতুন কেউ আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? আমি জাতীয়বাদে বিশ্বাসী। ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হবে আমি তার পক্ষে নির্বাচন করব। ধানের শীষ প্রতীক যেভাবে তার পক্ষে কাজ করতে আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি? কেন ভোটাররা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে জয়যুক্ত করবে? ভোটারদের উদ্দেশ্যে আমার আহ্বান, ক্যামেরায় বলেন। আমি দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে সম্পৃক্ত, এই দলের সঙ্গে আছি, আগামীতেও থাকবো। যদি পৌর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা পৌর শাখা, আমার কাছে সাংগঠনিক সম্পাদক পদটা যদি নিরাপদ হয় এবং যদি আপনাদের কাছে মনে হয় যে আমি এই সংগঠনের এই পদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবো, আপনারা অবশ্যই আমাকে ভোট দিবেন এবং আমাকে জয়যুক্ত করবেন। আমি এই দলের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের পরামর্শে আমি আমার দায়িত্ব পালন করে দেব। ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা? আমি পৌর বিএনপির সাংগঠনিক পদে ভোট প্রত্যাশী এর জন্য যে আমি দলের জন্য, পৌর বিএনপির জন্য কিছু একটা করতে চাই। এই জন্য আমি ভোট প্রত্যাশা করতেছি সাধারণ জনগণের কাছে, সাধারণ যারা ভোটার আছে তাদের সবার কাছে। আমার প্রতীক হচ্ছে যে কলস মার্কা। আমি সবার কাছে ভোট প্রত্যাশা করতেছি। আমার প্রতীক আম মার্কা। আপনারা অবশ্যই আম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাকে রাজনীতি করার সুযোগ দিবেন।
দেখুন প্রিয় দর্শক, আমার এই ছোট্ট প্রয়াস, আপনারা 11 জন সাংগঠনিক পদপ্রার্থী ছিলেন। আমি হয়তো সবাইকে ফোন করতে পারিনি, আমার কাছে নাম্বারও নাই সবার। তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের কয়েকজনকে হাজির করতে, এবং কয়েকজন আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এবং যারা আমার এই প্রোগ্রামে যুক্ত হতে পারেননি, আমার হয়তো ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনাদের জন্য আমি দোয়া প্রত্যাশা করছি যে আপনারা সবাই নিজের যার যার অবস্থান থেকে জয়যুক্ত হবেন, কিন্তু জয় তো একজনই হবে। আপনারা চেষ্টা দুইজন হবে, আপনারা চেষ্টা চালিয়ে যান। এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার আপনাদের অনেক বড় বড় নেতাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু তৃণমূলে আমার অনেক দিনের পরিকল্পনা ছিল, সেই সুযোগ আমি পেয়েছি, যার কারণে আপনাদের কাছে হাজির করতে পেরেছি। এবং এত মূল্যবান সময় ব্যয় করে শহীদ আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লুৎফর, আপনার সাথে দীর্ঘদিন পরে আমার দেখা, অনেক দিনের পরে, ছাত্র জীবন থেকে আমরা একসাথে ছিলাম, মাঝখানে আমরা আসলে কর্মব্যস্ত একসাথে কাটাইছি, হারিয়ে গিয়েছি, কিন্তু আবার যুক্ত হলাম। প্রিয় মাগুরাবাসী, বিশ্বের বুকে যারা যেখানে যে অবস্থায় আছেন, এই অনুষ্ঠান যারা দেখলেন, বেশি বেশি করে শেয়ার করুন, এবং ভবিষ্যতে যারা দেখবেন, শাহিনুর ইসলাম ফেসবুক পেজ, শাহিন মাগুরা টক এবং মাগুরা টাইমস 24, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে এএসএইচ মিডিয়া অনলাইন মাগুরা, সেইখানেও আপনারা দেখতে পাবেন। আমার এটা একটা বিশাল আর্কাইভ হয়ে থাকলো, জয় পরাজয় থাকবেই। প্রিয় দর্শক, অতীত সংগঠন ভিত্তিক পরিকল্পনা, তাদের রাজনৈতিক অতীত, দলীয় গ্রুপিং নিরসনে ভাবনা এবং ভবিষ্যৎ ভীষণ মিশন শেয়ার করলেন। আগামী 8 তারিখের নির্বাচন হবে তৃণমূলে উৎসব, ভোটের মাধ্যমে প্রিয় নেতা বেছে নেয়ার। মাগুরার মানুষ আশা করছে এই কাউন্সিল নির্বাচন কেবল একজন নেতার নয়, বরং পুরো দলের গঠনতন্ত্র, গণতন্ত্র চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।